আমাদের আর ফেরার কোনো পথ নেই। এই আন্দোলন আর কোনো কোঠা সংস্কার আন্দোলন নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। তার লাশ সেখানে পড়েছিল, পুলিশ সেই লাশটাকে সংগ্রহ করতে পর্যন্ত দেয়নি। মধ্যরাতের কারফিউ, বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া, ভাতের হোটেল খোলা, এই রাজনীতি তাকে ছাড়বে না, এই ইতিহাস তাকে ছাড়বে না। অনেক উন্নতি হলে কি আসলে দেশ স্মার্ট হয়? স্মার্ট হচ্ছে মানুষ যখন যুক্তি দিয়ে কথা বলে, মানুষ যখন বুদ্ধি দিয়ে কথা বলে, এই সময়ের মানুষ যখন সময়ের কথা বলে। ডিসি চত্বরে ওখানে আমার সাথে বেশ কিছু ছাত্রের কথা হয়, কেমন আছো, ভালো আছি, এই রকমের কুশল। তখন তারা আমাকে যেটা বলে সেটা হচ্ছে আমাদের আর ফেরার কোনো পথ নেই। তো এটা বোধহয় আমাদের সকলেরই কথা, আমাদের আর ফেরার কোনো পথ নেই। এই আন্দোলন আর কোনো কোঠা সংস্কার আন্দোলন নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। এটা বাংলাদেশের আন্দোলন। এই আন্দোলনে সকল মানুষ যুক্ত হয়েছে, যার যার জায়গা থেকে যুক্ত হয়েছে, এবং তারা বলছে যে তারা কতটা ঘৃণা করে। এই অসঙ্গতিকে যদি এই রাষ্ট্র না বুঝতে পারে, এই ঘৃণাকে যদি সে না বুঝতে পারে, এখনো যদি ইনিয়ে বিনিয়ে উদর পিণ্ডি বুদর ঘাড়ে ঘোটানোর চেষ্টা করে, এই রাজনীতি তাকে ছাড়বে না, এই ইতিহাস তাকে ছাড়বে না, এটা মনে রাখতে হবে। পরে যেই পরিমাণের নির্যাতনের ভাষ্য আমরা দেখেছি, চিত্র আমরা দেখেছি, সেগুলো আসলে ভয়ের পরিস্থিতির বলাটাও হয়তো বা অনেক কম বলা হয়। এবং আমাদের পরিচিতজন, আমাদেরই বন্ধু সাংবাদিক, তারা নিহত হয়েছেন। প্রিয়, তিনি সায়েন্স ল্যাবে ছিলেন, আলোকচিত্র হিসেবে সংবাদ সংগ্রহ করছিলেন। ঠিক তখনই তাকে পুলিশ গুলি করেছে, তার মাথায় গুলি লাগে, এবং সেখানে আমাদের বন্ধুরাও তার সঙ্গে ছিলেন। তিনি পড়ে যান, তার লাশ সেখানে পড়েছিল, পুলিশ সেই লাশটাকে সংগ্রহ করতে পর্যন্ত দেয়নি। কাজেই আমি জানি না যে এটা আসলে এই অনুভূতিটা আমরা কি ভাষায় প্রকাশ করব, এবং ভাষা আসলে এখানে ব্যর্থ হয়ে যায়। কাজেই আমরা ভাষায় সেই অনুভূতিগুলো প্রকাশ করব না, আমাদের মনে শুধুমাত্র ক্ষোভ এবং শোক নেমে আসে, এবং সেই শোক থেকে আমরা শক্তি সংগ্রহ করি এই প্রতিবাদগুলো জানানোর। কারণ কোনোভাবেই আমরা এটাকে হতে দিতে পারি না। এটা প্রতিরোধ করার যেই উদ্যোগ আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করেছে এবং তার সঙ্গে জনতারা যোগ দিয়েছেন, এটি আসলে দীর্ঘ সময়ের এই অত্যাচার জুলুমেরই একটা রূপ। স্মার্ট বাংলাদেশের কথা বলা হয় এই জেনারেশনকে, যে স্মার্ট বাংলাদেশ। আমি সবাইকে জিজ্ঞেস করবো যে আসলে স্মার্ট শব্দটার মানে কি? স্মার্ট যন্ত্র হলে, স্মার্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে, স্মার্ট ডিজিটাল অনেক উন্নতি হলে কি আসলে দেশ স্মার্ট হয়? স্মার্ট হচ্ছে মানুষ যখন যুক্তি দিয়ে কথা বলে, মানুষ যখন বুদ্ধি দিয়ে কথা বলে, এই সময়ের মানুষ যখন সময়ের কথা বলে, সেটা হচ্ছে আসল স্মার্টনেস। তো আপনি স্মার্ট সরকারকে বলছি, স্মার্ট বাংলাদেশ করতে চাইলেন, কিন্তু যৌক্তিক কথা শুনতে পারবেন না, এই জেনারেশনের যৌক্তিক দাবি মানতে পারবেন না, অদ্ভুত অদ্ভুত কথা বলবেন। আমরা এই দুঃখের মধ্যেও হেসে ফেলি। আপনি একবার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন, আরেকবার বলছেন এমনি এমনি বন্ধ হয়ে গেছে, একবার বলছেন ডেটা সেন্টারের ক্ষতি হয়ে গেছে। এইসব অদ্ভুত কথা তো আসলে ঠিক স্মার্ট হয় না। তো স্মার্ট জেনারেশনের সাথে ডিল করতে হলে নিজেদেরকেও স্মার্ট হতে হবে। লিডাররা যদি এত বোকা বোকা কথা বলে এবং বোকা যদি ভয়ঙ্কর হয়, এই দুটার কম্বিনেশন মারাত্মক। নির্বাচন থেকে শুরু করে এখন মধ্যরাতের ধরপাকড়, মধ্যরাতের কারফিউ, বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া, ভাতের হোটেল খোলা, ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্য দিয়ে অস্থিরতা আমরা টের পাচ্ছি। ফলে আমার মনে হয় এখনই সাবধান হওয়ার সময় এসেছে। ছেলেমেয়েরা যা চাচ্ছে এবং যে কারণে আমরা ক্লাস পরীক্ষা রেখে এই রাস্তায় নেমে এসেছি, সেগুলো আপনি মেনে নিন। শুধু তাই না, আমার মনে হয় দুর্নীতিতে বাংলাদেশের এখন যা অবস্থা, যদি আপনার মনে হয় যে আপনি 200, 250, 1000 শিক্ষার্থীর জীবনের দায় নিতে পারবেন না, আমরা শান্তিতে রাতে ঘুমাতে পারবো না, এবং আপনার যদি মনে হয় আমাদের টাকা দিয়ে গড়া ইনফ্রাস্ট্রাকচারগুলো আপনি রক্ষা করতে পারবেন না, এবং এমনকি আপনার পিয়ন আপনার নাকের নিচ দিক দিয়ে 400 কোটি টাকা গাপ করে দিয়ে আপনার মাথার উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরবে, তাহলে আমি বলি আপনি আমাদের এখানে আসুন, আমরা আলোচনা করি, আমরা আমাদের বাচ্চাদেরকে বাঁচাই এবং রাতে আমরা নিশ্চিন্তে ঘুমাই।